এই অঙ্কটা একটু টাইম নিয়ে করি, ঠিক আছে? বলেছে সমবেদ বিশিষ্ট, এক মিনিট, সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত আছে। পাত থেকে মানে একটা টিনের প্লেট আছিল, যেরকম হোক, তিনটি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হয়েছে। এখান থেকে তিনটা গোল গোল কেটে নেওয়া হয়েছে, কোনোটা ছোট কোনোটা বড়, এরকম তিনটা কেটে নেওয়া হয়েছে। বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত। এবার অনুপাত যেহেতু বলেছে, অনুপাতের থেকে যখন আমরা নাম্বারগুলোকে বের করি একটা এক্স লিখতে হয় সাথে, হ্যাঁ? তো এটা হয়ে গেল 3x, এটা হলো 5x, আর এটা হলো 7x। এগুলো কি? ব্যাস। এগুলো বলেছে ব্যাস। তার মানে সবার থেকে বড় যে আছে তার ব্যাস হচ্ছে 7x, তার থেকে ছোট যে আছে তার হচ্ছে 5x, আর তার থেকে ছোট যে আছে সে হচ্ছে 3x। তাদের ওজনের অনুপাত কত হবে? এবার যে উম, অঙ্কটা আমরা করতেছি সেই অঙ্কতে না একটা জিনিস বলে দিয়েছে যে সমবেদ বিশিষ্ট, মানে ওরা সমান মোটা। কোনো টিন পৃথিবীতে যা আছে সব কিছুরই তো একটা মানে মোটা আছে, একটা বেদ আছে। জিনিসটা একটু পরিমাণ হলেও চওড়া আছে। আমি পেজ যদি খাতার পিসটাও ধরি তাও সাইড থেকে দেখলে 1 mm হলেও আছে, তো একটু হলেও আছে। এখানে যে প্লেটটা বলেছিল সেই প্লেটটা মনে করো 1 সেন্টিমিটার মোটা, হ্যাঁ? তো 1 1 সেন্টিমিটার মোটা এক একটা প্লেট। এইটা হচ্ছে 7x বড়, এটা মনে করো 5x বড়। আমি সাইডের থেকে দেখাচ্ছি। একটা টাকার কথা ভাবো, টাকাটা যে আছে টাকাটা একটু মোটা হয়, তাহলে সেই মোটার পরিমাণটা এখানে সবার সেম বলেছে। আমি সাইডের থেকে টাকাগুলো আঁকাচ্ছিলাম, এখানে উপরের থেকে আঁকাচ্ছি, হ্যাঁ? এটাকে বলে টপ ভিউ, আর এটাকে বলে সাইড ভিউ। এই ভিউ পয়েন্টও একটা ইম্পর্টেন্ট জিনিস। ইমাজিনেশন না থাকলে পরে এইগুলো জিনিস বুঝতে পারবে না। ওই জন্য একটু ক্রিয়েটিভ না হলে অঙ্ক টঙ্ক কঠিন হয়ে যায়। অঙ্ক এক ধরনের আর্ট। যাই হোক, আহ, তো আমি এখন যেহেতু সবার বেদ সমান বলেছি, হ্যাঁ, মনে করে এটা 5, এটাও 5 হবে, তো এদের না কাটা চলে যায়। ওই জন্য এখানে শুধু উপরের থেকে বলে দিয়েছে ব্যাসার্ধ এত এত এত, করলে পারে তাদের ওজনের অনুপাত এরকম হবে। প্রথম কথা, আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, হ্যাঁ? কোনো জিনিস যদি আমি ওর ওজন বের করতে চাই তাহলে আমার কি কি লাগে? ওর 3টা ডাইমেনশন লাগে। ভাবো একটা কিউব আমি আঁকাচ্ছি, এই যে যে কিউবটা আছে এর যদি আমি ওজন বের করতে চাই তাহলে আমার কয়েকটা প্যারামিটার লাগে, সেই জিনিসগুলো আমি দেখতেছি। এই কিউবে সবার প্রথম আমাকে বের করতে হবে এর আয়তন কত। আয়তন মানে ও কতটা জায়গা দখল করে আছে, হ্যাঁ? এই আয়তন লাগবে। আর তার সাথে গুণ করতে হবে ওর ঘনত্ব কত। এই দুইটা জিনিস আমার লাগে। এবার আয়তন কিউবের ক্ষেত্রে কিভাবে বের করা হয়? আমাকে 3টা সাইড গুণ করতে হয়। একটা হচ্ছে ওর দৈর্ঘ্য, এই যে যে দাগটা, যে ও কতটা লম্বা আছে, দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বললাম। এবার এইটা একটা দাগ, এটাকে বলে প্রস্থ, হ্যাঁ? তো দৈর্ঘ্য আর প্রস্থ, সাথে একটা উচ্চতা আছে এর, কতটা হাইট এর। এই 3টে জিনিস গুণ করতে হয়। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই 3জনকে যদি গুণ করি আমি তাহলে আয়তন পাবো, ঠিক আছে? আর এর সাথে ঘনত্ব। এবার মনে করো আমার কাছে লোহা আছে বা মাটি আছে। মাটির ঘনত্ব কত হয়? মাটির ঘনত্ব হয় 3 থেকে 4 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউবে। মানে কি, 1 সেন্টিমিটারের যদি একটা ছোট্ট কিউব আমি নিয়ে নিই, হ্যাঁ, 1 সেন্টিমিটারের, তাহলে ওর ওজন যদি করি অতটুকুন মাটির ওজন হবে 3 থেকে 4 গ্রাম। এরকমই লোহার হয়তো 6 আছে। আমি যদি বলি সোনার তাহলে ধরো ওর 4 আছে, 5 আছে। মানে সবারই একটা থাকে, ধাতুর স্বাভাবিকভাবে বেশি হয়, আমি জাস্ট আইডিয়া করে বলতেছি। তো প্রত্যেকটা জিনিসের একটা ঘনত্ব আছে, সেই ঘনত্বটা লাগবে আমার। আয়তনের সাথে যখন ঘনত্ব গুণ করি তখন আমরা পাই ওজন, ঠিক আছে? এবার একবার ভাবার চেষ্টা করি, যখন আমি উচ্চতাটাকে বাদ দিচ্ছি মনে করো,
দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতেছি, তখন দেখো শুধু নিচের জায়গাটা পাচ্ছি, তাই না? এই যে এই নিচের জায়গাটা একটা ক্ষেত্রফল, এখানে ধান লাগানো যেতে পারে। যখন ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলাম, মানে উচ্চতাকে নিয়ে নিলাম, তখন আয়তন পেয়ে যাচ্ছি। এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হয়? ক্ষেত্রফল হয়। সেই ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা গুণ করি তাহলে আমি আয়তন পেয়ে যাব। কেন এই কথাটা বললাম? তার কারণ হচ্ছে কি, আমাদের যে প্লেটটা আছে, যে টাকাটা আছে, সেই টাকাটার ডিজাইন কেমন হবে? এরকম হবে, তাই না? এবার দেখো, এই যে যে টাকাটা আছে এর না কোনো দৈর্ঘ্য নাই, কোনো প্রস্থও নাই। তো দৈর্ঘ্য প্রস্থ যদি না থাকে তাহলে আমরা এর করব কি? আমাদের তো নিয়ম এটা, এটা কিউবের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কিন্তু আমি বলেছিলাম দৈর্ঘ্য প্রস্থকে মেলালে ক্ষেত্রফল হয়। তো আমাদের ক্ষেত্রে এই যে যে টাকাটা আছে, এই যে যে এখানে আমি 1 লিখে দিই, আরো ভালো লাগবে দেখতে। এই টাকাটার দৈর্ঘ্যও নাই আর প্রস্থও নাই, কিন্তু আমরা এই টাকাটার ক্ষেত্রফল সোজাসুজি বের করে নিতে পারি। ক্ষেত্রফলটাই তো লাগবে আমাদের। তো আমি এর দৈর্ঘ্য প্রস্থ থাকুক বা না থাকুক, এর ক্ষেত্রফলের সাথে কি গুণ করব? এর উচ্চতা গুণ করব। মানে এ কতটা উঁচু আছে, মনে করো এ 2 উঁচু আছে, তাহলে আমি 2 গুণ করব। বুঝেছো? তো এই এই তিনজনকে যখন গুণ করব, এই ক্ষেত্রফলের উচ্চতা যখন গুণ করব, তখন আমি পাবো আয়তন, মানে ও কতটা জায়গা নিয়ে রাখছে। আর এই আয়তনের সাথে এবার টিনের ঘনত্ব কত হয় সেই জিনিসটা লাগবে। টিনের ঘনত্ব মনে করো 10, আমি জাস্ট গেস করে লিখতেছি। তারপরে আমি এই 10 আর আয়তন গুণ করব, তখন আমি পাবো এর ওজন। তো এতটুকুন যদি বোঝা বোঝা হয়ে থাকে, বুঝে গিয়ে থাকো, তাহলে এবার আরেকটা জিনিস দেখো। আমাদের অঙ্কতে বলেছে যে টাকা 3টা আছে। হ্যাঁ, একটা বড়, একটা তার থেকে ছোট, আর একটা তার থেকে ছোট। যে 3টা টিনের টুকরো আছে, সেই 3টা টিনের টুকরোয় বেধ সমান। মনে করো 3, তাহলে এটাও 3, তাহলে এটাও 3। আর এদের ঘনত্ব, যেহেতু সেম পদার্থ, এরা সেম উপাদান, তাহলে এদের ঘনত্বও সেম হবে। মনে করো ঘনত্ব 10, তাহলে এটাও ঘনত্ব 10, এটাও ঘনত্ব 10। কিন্তু যে জায়গাটা এর আলাদা সেটা হচ্ছে এদের আয়তন। যেহেতু এ বড়, এর আয়তন সবার থেকে বেশি। আমি একে আয়তন, মনে করো মনে করো আমি দিচ্ছি 5, ঠিক আছে? মনে করো এর আয়তন আমি, আচ্ছা চলো 100 দিলাম। এর আয়তন 100, মানে এ 100 জায়গা দখল করে আছে। এর আয়তন মনে করো 50, আর এর আয়তন মনে করো 30। যখন আমরা অনুপাত বের করব, আমরা আয়তনের সাথে কি গুণ করতে যাচ্ছিলাম? ঘনত্ব। এটাকে ঘনত্ব বলেছি। তো কি হবে, অনুপাত বের করার সময় এই ঘনত্বগুলো কেটে যাবে, তাই না? সব সেম যেহেতু কেটে যাবে। আর এমনকি আয়তনের বেলাও দেখো, আয়তন বের করার সময় আমরা কি কি গুণ করেছিলাম? ক্ষেত্রফল, ক্ষেত্র ক্ষেত্রফল আর উচ্চতা। এখানেও লাগলাম ক্ষেত্রফল গুণ উচ্চতা, এখানেও লাগলাম ক্ষেত্রফল গুণ উচ্চতা। প্রতিবার ক্ষেত্রফলটা চেঞ্জ হচ্ছে, কারণ এটা বড়, এর উপরে জায়গা বেশি লাগে, এর উপরে জায়গা বেশি লাগে, ক্ষেত্রফলটা চেঞ্জ হচ্ছে। কিন্তু উচ্চতাটা দেখো সবার 3। তখন কি হবে, এই 3 আমরা কাটতে পারবো, তাহলে উচ্চতাগুলোও কেটে গেল। তাহলে আমাদের যে অনুপাতটা বেরোবে সেটা শুধু ক্ষেত্রফলের উপরেই ডিপেন্ড করে। ক্ষেত্রফলটাই তিনজনের আলাদা। ওই জন্য আমরা কি করব, আমি এবার অঙ্কতে একবার চোখ দিয়ে আসি। এইখানে আহ, যখন আমি লিখেছিলাম যে এর ব্যাসার্ধ, ব্যাস হবে 3x, আরেকজনের ব্যাস হবে 5x, আরেকজনের ব্যাস হবে 7x। তো এই তিনজনের থেকে আমরা কি করব, সবার ক্ষেত্রফল বের করব, আর ওই ক্ষেত্রফলেরই অনুপাত বের করে দেব। আমরা আয়তন বের করব না, আয়তনের সাথে ঘনত্ব গুণ করে তার ওজন বের করব না। যদিও আমাদের বলেছে ওজন বের করতে, কিন্তু আমরা দেখতে পারলাম যে সবার ঘনত্ব যেহেতু সেম, ঘনত্বগুলো কেটে যাবে।
তারপরে আমরা দেখলাম সবাইকে সমান বেদ বিশিষ্টও বলা হয়েছে, তার মানে সবাই সমান চওড়া, তার মানে উচ্চতাটাও সবার সেম, তাই উচ্চতাও কেটে যাচ্ছে। তাহলে যে জিনিসটা আলাদা আমার সেই জিনিসটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে শুধু ক্ষেত্রফলের অনুপাতটাই বের করে দিলে আমাদের উত্তর আমরা পেয়ে যাব। তো এবার আমি লিখি, আচ্ছা আরেকবার আমি বৃত্তগুলোকে আঁকিয়ে নিই। এটা হয়ে গেল 7x, এটা হয়ে গেল 5x, আর এটা হয়ে গেল 3x। অতএব ওই তিনটি চাকির চাকির চাকি না চাকতি ছিল, চাকতির ওজনের অনুপাত হবে বেশি লেখালেখি করতেছি না, এটা যে 7x হয়েছে আমি লিখলাম না, আমি ডাইরেক্ট করে দিলাম যে এটা ছিল তো 3:5:7, তো আমি 3 থেকে 3x ডাইরেক্ট লিখে নিলাম। এটা 1 মার্কের অঙ্ক, এখানে আর কি করব, আমার অঙ্ক এখান থেকে শুরু হয়েছে, এর আগে আমি যা কিছু বললাম সেটা বোঝানোর জন্য। আচ্ছা, সমান সমান আমাদেরকে আগে ছোটটা লিখতে হবে, কারণ বইতে আগে ছোটটাই লেখা ছিল। তো আমি লিখবো ছোটটার ক্ষেত্রফলের অনুপাত πr1²। r1 কেন দিলাম? r1 মানে 3x/2। এবার বলো 2 কোথা থেকে আসলো? 2 আসলো, এটাকে ব্যাস ব্যাস বলে দিয়েছিল, 3x মানে পুরো দাগটা, আর আমাদের ক্ষেত্রফল বের করার সময় ব্যাসার্ধ লাগে, অর্ধেকটা লাগে, ওই জন্য বাই 2। অনুপাত πr², এটা 2 হবে, r2 মানে দ্বিতীয়টা, আর এটা πr3²। এবার এদের মধ্যে পাই 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 কাটা, r1 মানে হয়েছে আমার 3x/2 তার স্কোয়ার, আর 2তে হয়েছে 5x মিডিলেরটা, 5x/2 স্কোয়ার, অনুপাত r3 সবার থেকে বড়টা 7x/2 স্কোয়ার। এবার স্কোয়ারগুলোকে করা যাক। স্কোয়ার সবার সাথে হবে, 3-এর সাথেও হবে, এক্সের সাথেও হবে, আর নিচে 2-এর সাথেও হবে। তো 3-এর স্কোয়ার মানে 9, এক্সের স্কোয়ার মানে x², 2-এর স্কোয়ার মানে 4, অনুপাত এখানে হয়ে যাবে 25x², 4, অনুপাত এখানে হয়ে যাবে 49x²/2, সরি 4, কাটাকাটি হোক, নিচের 4 4 4 কাটা, x² আর x² কাটা, আমার উত্তর আসলো 9:25:4:9।